আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়াশোনা হলো মুঘল শাসনামল নিয়ে। যখন আমরা বাংলার বিভিন্ন প্রাচীন শাসনামল সম্বন্ধে পড়েছি এবং মধ্যযুগেও কিন্তু আমরা মুঘল শাসনামলের কিছু পার্ট পড়েছে, যেখানে আমরা ১২ ভূঁইয়া এবং সুবাদার থেকে শুরু করে নবাবদের শাসন এগুলো সম্বন্ধে পড়েছি। আজকে আমরা উপমহাদেশে বা ভারতে মুঘল শাসনামল সম্বন্ধে পড়াশোনা করব। তো আমাদের এই মুঘল শাসনামলের প্রতিষ্ঠা যে করছে, তাকে দিয়েই আমাদের এটা শুরু। সেটা হলো বাবর। এরপরে যে ফ্যামিলি ট্রি, ওটার মধ্যে শাসন করছে কে কে, এই ফ্যামিলি ট্রিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাবরের পরে শাসন করছে কে? ভাই হুমায়ুন। হুমায়ুনের পরে কে? দ্য গ্রেট আকবর। এরপরে কে? ভাই জাহাঙ্গীর। কোন জাহাঙ্গীর? মনে করে দেখো, যার টাইমে ইসলাম খান সুবেদার ছিল, সে ১২ ভূঁইয়াদের হারাইছিল এবং জাহাঙ্গীরই সর্বপ্রথম এখানে সুপ্রতিষ্ঠা মানে সুশাসন প্রতিষ্ঠা করতে পারছিল আর কি। মানে সুশাসন বলতে তার নিজের শাসন। এবং জাহাঙ্গীরের পরে কে? জাহাঙ্গীরের পরে শাহজাহান। আমাদের যেই আগ্রার তাজমহল দেখি, সেটা নির্মাতা শাহজাহান তার বিবির জন্য, তার বিবির স্মৃতিতে এটা নির্মাণ করেছিলেন। এবং তারপরে আওরঙ্গজেব। আওরঙ্গজেবের আমলে কি মনে করে দেখো, শায়েস্তা খান। শায়েস্তা খানকে আওরঙ্গজেব চট্টগ্রামে পাঠাইছিল জলদস্যুদের শায়েস্তা করার জন্য। এবং তার টাইমে মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করছিল। এসব আমরা পূর্ব এখন। তো যখন আমরা মুঘল শাসনামল পড়বো, এই ফ্যামিলিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব। ওকে, আচ্ছা। তো এই জায়গায় আমাদের যে বাবর এই উপমহাদেশে শাসনটা তার প্রতিষ্ঠা করলো, এটা কিভাবে প্রতিষ্ঠা করছে? আমরা জানি পানিপথের একটা যুদ্ধ আছে। পানিপথ বলতে ভাই আসলে জলপথ বুঝাইতেছে না। পানিপথ হলো উত্তর পশ্চিম ভারতের হরিয়ানা রাজ্যের একটা শহর, যেটা দিল্লি থেকে ৯০ কিলোমিটার উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত। এবং এইখানে গুরুত্বপূর্ণ ৩টা যুদ্ধ সংগঠিত হয়েছে। এবং পানিপথের প্রথম যে যুদ্ধ, এটা হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মাঝখানে, যেখানে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে। এবং এই ১২ এপ্রিল ১৫২৬ মুঘল শাসনামল উপমহাদেশে প্রতিষ্ঠা হয়। এবং ভারতের ইতিহাসে প্রথম কামান ব্যবহৃত হয়েছিল এই যুদ্ধে, যে যুদ্ধে বাবর জয়ী হয়েছে এবং বাবর এই কামানটা ব্যবহার করছিল। এছাড়াও যে বাকি দুইটা যুদ্ধ আছে, এই দুইটা যুদ্ধ সম্বন্ধে আমরা পড়বো। যে ভাই, দ্বিতীয় যুদ্ধ এটা কার কার মধ্যে হয়েছে? আকবরের সেনাপতি বৈরাম খান এবং আফগান নেতা হিমু, যেখানে হিমু পরাজিত হন এবং নিহত হন। এবং তৃতীয় যুদ্ধ হয়েছে আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে ১৭৬১ সালে। তো এই জায়গায় আমাদের জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি এই উপমহাদেশে মুঘল শাসনামলের প্রতিষ্ঠাতা বা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তিনি ১৫২৬ সালের পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে এখানে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এবং তার একটা আত্মজীবনী রয়েছে, যেটার নাম হলো তুজুকে বাবর বা বাবরনামা। অনেক সময় প্রশ্ন আসে যে মুঘল শাসনামলে মুঘল শাসকদের বা সম্রাটদের মধ্যে সর্বপ্রথম আত্মজীবনী লিখছে কে? আমরা ভাবি যে ভাই, তাহলে মনে হয় সর্বপ্রথম যেহেতু বলছে আত্মজীবনী, তাহলে মনে হয় বাবর লেখা নাই। কিন্তু সঠিক উত্তর হলো বাবর। এবং তার নামে কিন্তু একটা মসজিদ আছে, বাবরি মসজিদ। সেটা কিন্তু সে প্রতিষ্ঠাতা, যেই বাবরি মসজিদ কিন্তু ১৯৯২ সালে ভেঙে ফেলা হয়েছিল। ঠিক আছে। এবং তিনি কিন্তু পিতার দিক থেকে তৈমুর লং এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। চেঙ্গিস খানের নামটা কিন্তু আমাদের কাছে অনেক পরিচিত। তো এই জায়গায় পিতার দিক থেকে তৈমুর লং এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন আমাদের জহিরুদ্দিন বাবর। এরপরে এসে আমাদের নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, যিনি বাংলার নাম কি রাখেন? জান্নাতাবাদ। কেন তিনি বাংলার নাম জান্নাতাবাদ রেখেছিলেন এটা জানো? তিনি আসলে যখন গৌরনগরে আসে, তিনি যখন গৌরনগরের আসে, তখন তার অপরূপ সৌন্দর্য সে দেখতে পায়। সেই অপরূপ সৌন্দর্য দেখে তার মনে হয়েছে এটা একদম জান্নাত। এই উপমহাদেশের জান্নাত হলো আমাদের এই গৌরনগর। সো এইটাকে দেখে তিনি বাংলার নাম রাখেন জান্নাতাবাদ। ওকে। ওর এখন এই হুমায়ুনের টাইমে আবার একটা কাহিনী হয়েছিল, যে ভাই এই হুমায়ুন আফগান একটা শাসক শের শাহ, এই শের শাহ দ্বারা পরাজিত হয়েছিল কনৌজের অদূরে বিলগ্রামে। এবং এইটার মাধ্যমে যখন সে পরাজিত হয়, তখন শেরশাহ কিন্তু এই উপমহাদেশে, বিশেষ করে দিল্লিতে আমাদের আফগান শাসন শুরু করে। এবং শেরশাহর মাধ্যমেই এই উপমহাদেশে আবার আফগান শাসনের শুরু হয়। এবং এই জায়গায় হুমায়ুন পরাজিত হইলেও সে আবার পুনরায় ১৫৫৫ সালে দিল্লি আবার দখল করে ফেলে। এবং তাকে নিয়ে গুলবদন খান হুমায়ুন নামা লিখেছিলেন। ঠিক আছে। তো এই যে আমরা শেরশাহর নাম শুনলাম, শেরশাহ নিয়ে মুভিও হয়েছে কিছু। তো শেরশাহর ব্যাপারে কিছু জানা যাক। যে ভাই, আফগান শাসনামল, বিশেষ করে বাংলায় যে আফগান শাসনামল আমরা পড়ছিলাম, মনে আছে? তো সেই আফগান শাসনামলের মধ্যে শেরশাহ
দিল্লির সিংহাসন দখল করছিল এই হুমায়ুনকে হারানোর মাধ্যমে। তো শেরশাহর কিছু কীর্তি আছে, সে অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করছে। যেমন সে ঘোড়ার ডাকের প্রচলন করছিল, ডাক ব্যবস্থা বা সংবাদ বাহন। মুদ্রা ব্যবস্থার সংস্কার করছিল, দাম নামক রূপার মুদ্রার ব্যবহার করছিল। সোনারগাঁ হতে লাহোর পর্যন্ত সড়কে আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা, এটা কিন্তু আমরা বাংলা বইয়ে পড়ছিলাম, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, মনে আছে? তো সেইটার প্রতিষ্ঠাতা কে? সেইটার প্রতিষ্ঠাতা হলো আমাদের এই শেরশাহ, যেটার আগের নাম ছিল সড়কে আজম, কিন্তু পরবর্তীতে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নাম রাখা হয় এটার। এবং সে কবুলিয়ত এবং পাট্টা প্রথার প্রবর্তক, দুইটাই ইম্পর্টেন্ট, কবুলিয়ত এবং পাট্টা প্রথা। তো এইটার প্রবর্তককে শেরশাহ, এটা কিন্তু বিশেষ আসা প্রশ্ন কিন্তু আসে। এবং মনে রাখবা শেরশাহ তো গেল এটা। বাংলায় কিন্তু আফগান শাসক ছিল, যেটা আমরা জানি যে বাংলার শেষ আফগান শাসকের নাম হলো দাউদ খান কোরবানি। তো অনেকগুলো ইনফরমেশন আমরা পড়লাম। এখন দেখো আমাদের বাংলার কথা এখানে বলছে, এটা কি বাংলার কথা? উপমহাদেশের ক্ষেত্রে শেরশাহর পরে কয়েকজন আসার পরে পরবর্তীতে হুমায়ুন আবার সেটাকে জয় করে নেয় 55 সালে। তো এরপরে আবার সেই বাবরের ফ্যামিলি লাইন চলবে। সো হুমায়ুনের পরবর্তীতে কে আসবে? আসবে দ্য গ্রেট আকবর, যে সর্বপ্রথম বাংলা জয় করে 1576 সালে। এখন একটা জিনিস মনে রাখবা যে ভাই, তাহলে যে আমরা পড়ছিলাম 12 ভূঁইয়াদের হারাইছে জাহাঙ্গীর, এবং তখনই সর্বপ্রথম শাসন প্রতিষ্ঠা হয়েছে। তো এই আকবর অনেকবার বাংলা জয় করছে, অনেকবার বাংলার অনেক জায়গা জয় করছে, এবং তার এই যে সেনাপতি মান সিংহ, সে কিন্তু তোমার 1603 সালে একবার মুসা খানকে হারাইও দিছিল। কিন্তু হারাইতে পারলেও তারা কিন্তু এই জায়গায় নিজেদের যে শাসন সেটা প্রতিষ্ঠা করতে পারছিল না, যেটার প্রতিষ্ঠা করছে জাহাঙ্গীর। তো সম্রাট আকবর বাংলা জয় করছিল, এবং সম্রাট আকবরের সময় বঙ্গদেশ কি নামে পরিচিত ছিল? সুফি বাংলা। তার সময়ই তিনি মনসবদারি প্রথা চালু করেন, এবং তার সময় আবুল ফজল, ভেরি 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 ইম্পর্টেন্ট, যে ভাই আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে, ভাই এটা তুমি যেখানে যাবা সেখানেই লাগবে, যেখানে যাবা সেখানেই লাগবে, যে আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে আবুল ফজল। এই যে আবুল ফজল বললাম, বা এই যে আমাদের বীরবল, বানসিংহ, টোডরমল, ফৈজি, এরকম 9 জন ব্যক্তি ছিল যাদেরকে বলা হইতো আকবরের রবনত্ন, নবরত্ন। এর আগে আমরা কোথায় পেয়েছিলাম? বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত টাইমে কিন্তু আমরা নবরত্ন পেয়েছিলাম। টাইমে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যেখানে আমাদের আর্যভট্ট ছিল, মনে আছে? সেই টাইমেও কিন্তু আমরা কি পাইছিলাম? এই নবরত্ন পাইছিলাম। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং আকবর, এদের টাইমে আমরা কি পাইছি? নবরত্ন পাইছি। কি পাইছি? নবরত্ন পাইছি। তিনি বুলন্দ দরওয়াজ এবং স্বর্ণ মন্দিরের নির্মাতা ছিলেন। তিনি বুলন্দ দরওয়াজ এবং স্বর্ণ মন্দিরের নির্মাতা ছিলেন। সম্রাট আকবর রাজপুত এবং হিন্দুদের বন্ধুত্ব অর্জন করার জন্য তীর্থকর এবং জিজিয়া কর রহিত করেন। মানে একটা সময় অমুসলমানদের জন্য, বিশেষ করে হিন্দুদের জন্য কর ছিল, যে তারা কর দিবে, তীর্থস্থানে যাইতে হোক বা যাই হোক, তারা কর দিবে, যেটাকে জিজিয়া কর বলা হইতো, এবং বিশেষ করে এটা আসলে সামরিক কর নামে পরিচিত ছিল। তো তিনি কি করলেন? তিনি তাদের সাথে বন্ধুত্ব করার জন্য বা তাদের মন জয় করার জন্য এই করটাকে এসে বন্ধ করে দিল। এই করটাকে সে কি করে দিল? বন্ধ করে দিল। এবং 1582 খ্রিস্টাব্দে সে সকল ধর্মের সার সম্বলিত দিন ইলাহি নামক একস্বর ব্যতীত একস্বরবাদী ধর্মেরও প্রবর্তক ছিলেন। ঠিক আছে? সেই কয়েকটা হলো বেসিক ইনফরমেশন ভাই, আমরা যা যা পড়লাম। এবং যেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা এতদিন যাবত পড়ি, সেটা হলো 1556 সালে মুঘল সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডার প্রবর্তন করেন। এখন এই সালটা না খুবই মানে কনফিউজিং। সে আসলো 1556 সালে, আইসেই কি বাংলা ক্যালেন্ডার প্রবর্তন করছে কি করে নাই? মনে রাখবা, সে 1584 খ্রিস্টাব্দে, 1584 খ্রিস্টাব্দে বর্ষপঞ্জি, সৌর বর্ষপঞ্জির প্রবর্তন করেন এই বাংলায়। এর আগে এই বাংলায় কি প্রচলিত ছিল ওই টাইমে? ভাই হিজরি শাসন আমল, হিজরির সন এখানে প্রচলিত ছিল। সে কি করলো? 1584 সালে সৌর বর্ষপঞ্জি প্রবর্তন করছে। তো এই সৌর বর্ষপঞ্জি কার মাধ্যমে সে এটা করছিল? ভাই ওমর ফতুল্লাহ সিরাজি, ওমর ফতুল্লাহ সিরাজি, ওনার পরামর্শে বা ওনার মত অনুসারে তিনি এই সৌর বর্ষপঞ্জি প্রবর্তন করেন। এখন যে 1584 সালে এটা প্রবর্তন করলো, তার শাসনামল শুরু হয়েছে তো 1556 থেকে। তাই সে অর্ডার করলো যে ভাই না থাক, আমার তো যদি 1584 থেকে করি তাহলে এখন থেকে সন গণনা হবে, তাহলে তুমি এই কাজ করো না,
তুমি 1556 সাল থেকে গণনা শুরু করো, মানে আমি যখন থেকে এই জায়গায় শাসন আমল শুরু করছি সেখান থেকে তুমি শুরু করো এটার গণনা। এবং এটা গণনা করলে কি হবে, যে ভাই আমার পুরো শাসন আমল এটার মধ্যে চলে আসবে। ঠিক আছে। তো 1556 সাল হলো এটা শুরু, এবং কিন্তু মানে মানে 1500 সাল থেকে ক্যালেন্ডারটা শুরু, বাট এটার প্রবর্তন হয়েছে 1584 খ্রিস্টাব্দে। ওকে। আচ্ছা, এরপরে আকবরের রাজসভায় একজন গায়ক ছিল, যার নাম হলো তানসেন, যার প্রকৃত নাম হলো রামতনু পান্ডে, যিনি পরিচিত ছিলেন বুলবুলি হিন্দ নামে। ভেরি 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন। বুলবুলি হিন্দ কাকে বলা হয়? তানসেনকে। তানসেন কার রাজসভায় গায়ক ছিলেন ভাই? আকবরের। ওকে। দেন ফতেহপুর সিক্রি নগরীর পত্তন এবং আগ্রার দুর্গ আকবরের অমর কীর্তি। ঠিক আছে। আচ্ছা, এরপর আসে আমাদের আকবরের পরে জাহাঙ্গীর। যে জাহাঙ্গীর কি করছিল? যে জাহাঙ্গীর সর্বপ্রথম বাংলা বিজয় করছে, যে সর্বপ্রথম বাংলা বিজয় করছে, এবং তিনি 1610 সালে রাজধানী ঢাকায় আনেন, যার নাম দেন কি? জাহাঙ্গীরনগর। কি নাম দেন? জাহাঙ্গীরনগর। এবং তার রাজত্বকালেই ইংরেজরা ভারতে আগমন করে। জাহাঙ্গীরের লিখিত আত্মজীবনীর নাম হলো তুজুকে জাহাঙ্গীর, এবং সম্রাট জাহাঙ্গীরের বউয়ের নাম ছিল নূরজাহান। আমরা একটু মানে মনে করার চেষ্টা করি, আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। হ্যাঁ, আসলে সম্রাট জাহাঙ্গীরের বউয়ের নাম কি আর শাহজাহানের বউয়ের নাম কি? শাহজাহানের বউয়ের নাম কি ছিল বলো? শাহজাহানের ওয়াইফের নামটা কি ছিল? মনে করার চেষ্টা করো। শাহজাহানের ওয়াইফের নাম কি ছিল? ভেরি গুড। শাহজাহানের ওয়াইফের নাম ছিল মমতাজ। আর জাহাঙ্গীরের ওয়াইফের নাম কি ছিল? নূরজাহান। এই জাহাঙ্গীরের সাথে নূরজাহানের যে বিবাহ, এটা খুবই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এটার অনেক মারপেচ আছে, দরকার নেই এটা। নূরজাহান অনেক রূপবতী ছিল, গুণবতী ছিল, এবং তার ভালো নাম ছিল মেহেরুন্নেসা। দেখবো যে আমাদের দেশে বা ইন্ডিয়ায় অনেক মুসলিম নারীর নাম মেহেরুন্নেসা এই কারণেই, কারণ এই নূরজাহান অনেক রিলেভেন্ট ক্যারেক্টার ছিল ওই জায়গায়। এই জাহাঙ্গীর 1627 সালে মৃত্যুবরণ করে, এবং তার সমাধি কোথায় দেওয়া হয়? লাহোরে দেওয়া হয়। এবং তারপরে এই শাহজাহান আসে ক্ষমতায়। এই শাহজাহান কি করছে? শাহজাহান খালি জিনিসপত্র বানাইছে। এই বাংলায় অনেক অনেক জিনিসপত্র সে বানাইছে, বাংলায় বলতে এই উপমহাদেশে। বিশেষ করে যে সবচেয়ে জনপ্রিয় আগ্রা তাজমহল, ময়ূর সিংহাসন, দিল্লি জামে মসজিদ, দিল্লির লালকেল্লা, সালিমার উদ্যান, খাসমহল, শীষমহল, এই সব হলো সে বানাইছে। এবং যেহেতু সে জিনিসপত্র বানাইছে সব বেশি, তাই তার নাম দেওয়া হয়েছিল প্রিন্স অফ বিল্ডার্স। তার নাম কি দেওয়া হয়েছিল? প্রিন্স অফ বিল্ডার্স। এবং সে এগুলো বানানো শুরু করছে কেন? বিশেষ করে তাজমহল সে বানাইছিল কেন? মমতাজকে তিনি অসম্ভব রকমের ভালোবাসতেন। তিনি মারা যাওয়ার পরে তিনি ভাবলেন যে তার স্মৃতিস্বরূপ কিছু একটা বানানো উচিত। ভালোবাসা এমনই হওয়া উচিত। তো এই জায়গায় শাহজাহানের মৃত্যুর পর ক্ষমতায় কে আসলো? আওরঙ্গজেব। তো এই জায়গায় আওরঙ্গজেবের ক্ষমতায় আসা নিয়ে অনেক কাহিনী আছে। কাহিনী কেমন? যে আওরঙ্গজেব ক্ষমতায় আসবে কি আসবে না, এটা নিয়ে একটা যুদ্ধ হয়েছে। এটা নিয়ে একটা যুদ্ধ হয়েছে, উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ, যেখানে তারা মানে শাহজাহানের যে পুত্র এবং কন্যা, সেখানে পুত্র ছিল 4 জন। সেখানে পুত্র ছিল 4 জন, কন্যা ছিল 2 জন। এখন এই 2 কন্যার একজন হলো আওরঙ্গজেবকে সাপোর্ট দিছে, আর একজন কাকে সাপোর্ট দিছিল? আর একজন সাপোর্ট দিছিল দারাকে, মানে শাহজাহান আর একজন পুত্র দারাকে সাপোর্ট দিছিল। পরে যুদ্ধ হয়, সেই যুদ্ধে আওরঙ্গজেব জয় লাভ করে, এবং সে বাদশাহ গাজী উপাধি নিয়ে সিংহাসন অলঙ্কৃত করেন। সে ফতোয়া আলমগীর নামে শরিয়া আইন এবং ইসলামী অর্থনীতি চালু করেন, এবং তাকে জিন্দা পীর, আমিরুল মুমিনুন বলা হতো। তিনি জিজিয়া কর চালু করেন। সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবকে যোগ্যতা স্বীকৃতি স্বরূপ আলমগীর নামক একটা তরবারিও প্রদান করেন। ঠিক আছে। ওকে। এরপরে অনেক লাইন ফলো করে লাস্টে আসে দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি ছিলেন মুঘলদের মধ্যে শেষ সম্রাট। সে শেষ মুঘল সম্রাট ছিলেন। একটা বাহাদুর শাহ পার্ক আছে কিন্তু। তো এই জায়গায় কিন্তু সিপাহী বিদ্রোহ টাইমে অনেক কাহিনী আছে যেটার সাথে রিলেটেড এটা আর কি। তো বাহাদুর শাহ তিনি সিপাহী বিদ্রোহের পরে 1858 খ্রিস্টাব্দে তাকে রেঙ্গুনে নির্বাসনে দেওয়া হয়। 1862 সালে তিনি রেঙ্গুনে নির্বাসিত অবস্থায় মৃত্যুবরণ করেন, এবং রেঙ্গুনে তাকে সমাহিত করা হয়। ওকে। সো এই হলো মোটামুটি আমাদের এই মুঘল শাসন আমল। এবং এই টাইমে অবশ্যই বারো ভূঁইয়ার জিনিসগুলো আবার পড়ে নিবা ভালোভাবে। বারো ভূঁইয়ার যে টপিক গুলা রয়েছে, তারপরে আমাদের এই যে বারো ভূঁইয়ারদের নেতা কে ছিলেন? ঈসা খান। এবং এই ঈসা খান তো পরাজিত হন নাই, মুসা খানকে নাই করে দিল ইসলাম খান। সেই জিনিসগুলো পড়বা।
আর মুঘল শাসন আমলের মধ্যে যে ভাই বাংলার শাসন দুইটা ভাগে ছিল, সুবাদারি আমল এবং নবাবী আমল। সুবাদারি আমল কি করতো ভাই, এরা হলো দিল্লির সুবাদার হিসেবে কাজ করতো। প্রথম সুবাদার ছিল সুবাদার ইসলাম খান, যিনি বারো ভূঁইয়াদের দমন করে শাসন করছে। এবং তারপরে এই যে ইসলাম খান এবং শাহজাদা সুজা, ইনি কে ছিলেন? ইনি কিন্তু আওরঙ্গজেবের ভাই, মানে শাহজাহানের পুত্র। তিনি কিন্তু শাহজাহানের পুত্র, সুজা নামে পরিচিত। তিনি কিন্তু আওরঙ্গজেবের ভাই ছিলেন, যিনি সুবাদার হিসেবে কাজ করছেন বাংলার। তিনি চকবাজারের বড় কাটরা এবং ধানমন্ডি ঈদগাহ কাট নির্মাণ করেন। দেন মীর জুমলা ঢাকা গেটের সাথে রিলেটেড, ইনি কিন্তু আওরঙ্গজেবের টাইমেই ক্ষমতা ছিলেন। কার টাইমে? আওরঙ্গজেব। শায়েস্তা খানও কার টাইমে? আওরঙ্গজেবের টাইমে ক্ষমতায় ছিলেন। ওকে, শায়েস্তা খান। সো এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এবং তারপরে এই যে নবাবী শাসন আসে, এই নবাবী শাসনের প্রথম স্বাধীন নবাব হলো মুর্শিদ কুলি খান, দেন আলিবর্দী খান, সিরাজউদ্দৌলা শেষ নবাব। তো এগুলা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এখন কিছু প্রশ্ন সলভ করি, যে প্রশ্ন সলভটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যখন আমরা কিছু করি। তো নিচের মুঘল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী কে লিখছেন? আমি আগেই বলছি যে অনেক কথা থাকতে পারে, বাট সঠিক উত্তর কি হবে? সরি, সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে বাবর। সঠিক উত্তর কি হবে? বাবর। দেন বুলবুল ঈদ কাকে বলা হয়? আকবরের রাজসভায় একজন গায়ক ছিল তানসেন, তাকে বলা হয়তো বুলবুল হিন্দ। এই ছিল আজকে আমাদের মুঘল শাসনামল নিয়ে পড়াশোনা। তো আশা করি আজকের পড়াটা বুঝতে পারছো। এই জিনিসটা একটু প্র্যাকটিস করবা, খুব সহজ, ভালোভাবে পড়লে গেলে এমনিই মনে থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।